বৃষ্টির পানিতে তলিয়েছে খুলনা শহরের বিভিন্ন এলাকা, ভোগান্তিতে বাসিন্দারা। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, একটু বৃষ্টি হলেই অনেক পানিতে গাড়ি গুড়ি সব তলাইয়ে যায়। বৃষ্টি হইলেই তো এই জায়গায় 800 মানুষ ওঠে পানি। জলাবদ্ধতাটা অনেক কঠিন অবস্থা, মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। চট্টগ্রাম নগরীর কিছু এলাকাতেও সাময়িক জলাবদ্ধতা। সাতক্ষীরার সাবেক এমপি পুত্রের বিলাসী জীবন তছনছ, মাদকসহ সেনাবাহিনীর হাতে ধরা, প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি দীর্ঘদিন, বলছে পুলিশ। বাগেরহাটের মোল্লারহাটে পারিবারিক অন্তর্কোন্দলে 5 দশকে অন্তত 30 জনের প্রাণহানি। ঈদের দিন জোড়া খুনের ঘটনায় আবারও আলোচনায় চৌধুরী পরিবার। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম সুদের টাকায় দেখে নিয়ে আর এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, দু একটি জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতাও। দফায় দফায় বৃষ্টিতে খুলনা নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, দোলখোলা সহ বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়, ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন পথচারীরা, পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, একদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, তার উপর এসব ড্রেন নিয়মিত পরিষ্কারও করা হয় না, তাই বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতার। চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টি হইলেই তো এই জায়গায় 800 মানুষ ওঠে পানি। মোটরসাইকেল নিয়ে যাইতে পারি না, লোকজন হাইটে যাইতে পারে না, মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। অনেক অটো রিকশার ওই যে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে পানিতে, এবং সংক্রামক রোগগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, একটু বৃষ্টি হলেই অনেক পানিতে গাড়ি গুড়ি সব তলাইয়ে যায়। এদিকে ভোর থেকে কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। তবে পানি দ্রুত নেমে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোরে বৃষ্টি নামে বন্দরনগরীতে একটানা চলে কয়েক ঘন্টা। জোয়ারের সময় হওয়ায় পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ, হালিশহর সহ নগরীর নিম্নাঞ্চলের কিছু এলাকা। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরে এখানে রিক্সা পড়ে যাচ্ছে, তারপরে অনেক গাড়ি আসতে চাচ্ছে না, যাদের অফিস এখানে আছে। ভোর 6টা থেকে আসছে এখানে, বৃষ্টি হলো তাই এতটুকু ফানে পর্যন্ত উঠে কি মানুষ হাঁটতে পারে না। একটা সিএনজি গেলে দেখেন জায়গার ধারে থাকে, ওগুলোকে ঠেলে তুলতে হয়। প্রত্যেকেরই আসলে কষ্ট হয়, এটার একটা সমাধান কিন্তু খুবই দরকার আর কি। দর্শক, খুলনা নগরের জলাবদ্ধতার চিত্র জানার চেষ্টা করব আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, ঠিক কয়েক ঘন্টার বৃষ্টিপাতের কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বা পানি নামতে কতক্ষণ লাগতে পারে, কি মনে হচ্ছে? ইরশাদ, সকাল 10টার পরে কিন্তু বৃষ্টি থেমে গেছে, অর্থাৎ 2.5 ঘন্টার অধিক সময় পার হয়েছে। এবং খুলনা আবহাওয়া অফিসের সূত্র মতে গত 12 ঘন্টায় তারা 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আমরা যদি দেখাই 2.5 ঘন্টা আগে যে বৃষ্টি থেমে গেছে সেইটার জলবদ্ধতা নগরী এখন অবধি কী অবস্থা, অর্থাৎ 1 ঘন্টার বৃষ্টি হলে 2 থেকে 2.5 ঘন্টা পানিতে তলিয়ে থাকে খুলনার অধিকাংশ নিম্ন অঞ্চল। আমরা রয়েছি নগরী রয়্যাল মোড়ে, এবং এর আশেপাশে যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে পিটিআই মোড়, দোলখোলা, মিস্ত্রিপাড়া, রূপসার নিম্ন অঞ্চল, সব জায়গায় এখন কম বেশি পানিতে নিমজ্জিত, এবং এর মধ্য দিয়ে কিন্তু নগরবাসী চলাচল করে, তাদের করতে হয়। এবং নগরবাসী আক্ষেপ করে বলেছে যে গত প্রায় 5 বছর ধরে 1,500 কোটি টাকা ব্যয়ে
নগরের উন্নয়ন, ড্রেনেজ উন্নয়নে কাজ চলছে, কিন্তু একইভাবে জলাবদ্ধতা রয়েছে। আমরা একটু কথা বলি, বলেন তো কি অবস্থা নগরের এখন? নগরের প্রায় প্রধান সড়কগুলোতে এখন জলাবদ্ধতায় মানুষের চলাচলে অনেকটা অসুবিধা হচ্ছে। আমাদের স্কুল ছাত্র ভাইরা যারা স্কুলে যাচ্ছেন তাদেরও সমস্যা হচ্ছে, কলেজের ছাত্রদেরও সমস্যা হচ্ছে, গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এই জলাবদ্ধতাগুলো ঠিক না করতে পারলে আমাদের খুলনা বিগত অনেক বছর ধরেই এই জলাবদ্ধতায় ভুগছে। আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এই জলাবদ্ধতাগুলো ঠিক করে আমাদের সুবিধা মতন চলাফেরার ব্যবস্থা করে দিক। এই মুহূর্তে কোন কোন এলাকা জলে নিমজ্জিত? আমাদের খালিশপুর, তারপরে আপনার খুলনার শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ক্যাসেল সালাম মোড়, সিটি কলেজ মোড়, এই যে প্রধান সড়কগুলো যেখান থেকে মানুষরা নিজেদের কর্মস্থলে যান, সেই প্রধান সড়কগুলো মূলত এখন জলে আবদ্ধ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ইশরাত, এবং এইখানে যারা চলাচল করছে অনেকেই আমাদের সঙ্গে কথা বলতে চায়, বারবার হাত উঁচু করে তারা তাদের দুর্ভোগ, তাদের দুঃখ, তাদের কষ্ট এবং একটু বৃষ্টি হলে এই যে অবস্থাটা তৈরি হয় এটি তারা জানাতে চায়। এবং এটি কিন্তু আজকের না, দীর্ঘদিনের পরিকল্পনা হয়, উন্নয়ন হয়, অর্থ ব্যয় হয়, কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সেটি থেকেই যায়। সে কারণে একটি মহাপরিকল্পনার মাধ্যমে নগরবাসীর এই জলবদ্ধতা নিরসন করবে সিটি কর্পোরেশন, এমনটি সকলে প্রত্যাশা করে। ইশরাত, প্রবীর, অনেক ধন্যবাদ। সাতক্ষীরার সাবেক নারী এমপি রিফাত আমিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন, বিলাসী গাড়িতে চলাফেরা, সবকিছুতে ছিল রাজকীয় ব্যাপার। তবে এখন সবই শেষ। মাদকসহ ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে। জমি, ঘরবাড়িও দখলে নিচ্ছে প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার দুপুর সাতক্ষীরা থানার সামনে সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান। এয়ারগান, মাদক সহ আটক হন সাবেক এমপির ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমন। আমরা আটক করলাম একজনকে, একটা এয়ারগান পেয়েছি, মেরিন টার্কি, আমরা ইয়াবা পেয়েছি, ব্যথানাশক ইঞ্জেকশন যেগুলো দিয়ে ড্রাগ নেওয়া হয় সেগুলো ইঞ্জেকশন আছে প্রায় 50 পিসের উপরে। 2014 থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন রিফাত আমিন। এমপি পদ যাওয়ার পর পাড়ি জমান বিদেশে। মাদকের ছোবলে ছোট ছেলে রুমনের এমন পরিণতি বলছেন স্থানীয়রা। ওর ফ্যামিলি থাকে না, সবাই থাকে বাইরে, ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না। ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো আজকে ও এই পর্যায়ে, ওরে গাইড করার কোনো লোক নেই। নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোদখানা, নির্মাণ ব্যয় 30 লাখ। স্থানীয়রা বলছেন নারী এবং মদ নিয়ে এখানে করা হতো ফুর্তি। সাবেক এই এমপি পুত্রের বিলাসী একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায়। প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা। প্রভাবশালী ব্যক্তির ইয়ে ছিল, সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু এখন আমরা এরকমের তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছি। এদিকে কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণ করা হয় প্রাচীর। এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা। ইউসুফ আব্দুল্লাহ ভাই, উনি নাকি নিয়েছে এই জায়গাটা, যে জায়গাটা বিক্রি করেছে সেও আওয়ামী লীগের লোক। থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন? এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি? তারা যদি জমি কিনি থাকে এসে দখল দায়িত্ব করুক। এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা, সিসি ফুটেজ, সিসি ক্যামেরা কাটা ঠিক না। প্রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা 2023 সালে ক্রয় করে। 26.40 কাঠা জমি এই জমিটা ক্রয় করার পর থেকে বিভিন্ন সময় সে দখল দেয় না। এটা কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এসেছি জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। খবর পেয়ে জমি ও বাড়ির চারপাশে দেয়া নতুন নির্মিত প্রাচীর ভেঙে দেয় সেনাবাহিনী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ 3 দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, গত 15 জুন সন্ধ্যায় নানার বাড়িতে বেড়াতে এসে বালু নদীতে গোসল করতে নামে সুজন সাহা। এ সময় তার ছোট ভাই সূর্য সাহা মোবাইল ফোনে সৃজন সাহার গোসলের ভিডিও ধারণ করছিল। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে পানিতে ডুবে যায় সৃজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। এটা করতাম আমি, কিন্তু এটা সম্ভব না, লাশ তো
মাছগুলো কি খোলা যায়নি না বন্ধ করে? আধিপত্য বিস্তারের জেরে 50 বছরে ঝরেছে 30 প্রাণ। পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত বাগেরহাট মোল্লাহাটের চৌধুরী পরিবার। একই বংশের সদস্যরা মারছেন পরস্পরকে, কিছুতেই থামানো যাচ্ছে না হামলা আর খুনোখুনি। ঈদের দিন জোড়া খুনের ঘটনার পর আবারও টক অব দ্য টাউন এই পরিবারের অন্তর্কোন্দল। সচেতন মহলের অভিমত, মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় থামানো যাচ্ছে না এই বিবাদ। ঈদের আনন্দ মুহূর্তেই মলিন ভাইয়ের রক্তে। কোরবানির দিনই যে এমনভাবে পরপারে চলে যাবে আদরের ভাই, তা ভাবেনি এই দুই বোন। 7 জুন কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে একই বংশের সদস্যদের হাতে প্রাণ যায় মুরসালিন চৌধুরী ও তার চাচাতো ভাই আজিজুলের। আধিপত্যের লড়াইয়ে বংশগত বিরোধ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তার দগদগে প্রমাণ বাগেরহাট মোল্লাহাটের সিঙ্গাতি গ্রামের চৌধুরী পরিবার। ওসি সাহেব থাকাকালীন মাসুম ভাই নে আমার ভাই মুরসালিন চৌধুরী রে মেরে থুয়ে যায়। যারা মারছে আমার বাচ্চারে, শিশু বাচ্চা ইতিম মানাইছে, আমি তাদের বিচারও চাবো। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম চৌধুরী টাকায় দেখে নিয়ে যায়। জানা যায় প্রায় অর্ধশত বছরের বংশগত বিবাদে রণক্ষেত্র চৌধুরী পরিবার, যা শুরু জমিজমা নিয়ে বিরোধে আর বর্তমানে আধিপত্য বিস্তারের জের। কে বড় কে ছোট এই ভাগাভাগি নিয়েই এদের ভিতরে প্রায় 50 বছর এই যে আত্মঘাতী গ্যাঞ্জাম। বিরোধে শুরু হয় এনায়েত চৌধুরীর সাথে একই বংশের কাবুল চৌধুরীর। দ্বন্দ্ব গড়ায় পরবর্তী প্রজন্মেও সংঘর্ষ সংঘাত লেগেই থাকে এনায়েতের ছেলে মাসুম চৌধুরীর সাথে কাবুল আর এরশাদ চৌধুরীর। শুধু এই জোড়া খুন নয়, গেল 50 বছরে দুই পরিবারের সংঘাতে প্রাণ ঝরেছে অন্তত 30 জনের, যার মধ্যে মাসুম চৌধুরী গংদের হাতেই গত 16 বছরে মারা গেছে 9 জন, জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ। তবে মাসুমের স্বজনদের দাবি সবই বানোয়াট, পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা। এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। আর আমাদের আমার দেওয়ার ভাসুররা ওখানে গেছিল খালি হাতে, নিছকে উইদাউট অস্ত্র ছাড়া। এসব হত্যাকাণ্ডে মামলা মকদ্দমা হয়েছে ঢের, তবে কাগজে কলমেই সীমাবদ্ধতা, প্রভাব প্রতিপত্তি আর রাজনৈতিক ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে হত্যার নেপথ্যের অপরাধীরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। পুলিশের মতে পূর্ববর্তী ঘটনার তদন্তের ঘাটতির জন্যই বারবার পার পেয়ে যায় আসামিরা। তবে জোড়া খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস পুলিশ সুপারের। পূর্ববর্তী তদন্তের ঘাটতির জন্য এই ঘটনা বারবার করে ঘটছে, তো পূর্ববর্তী ব্যাপারে কী হয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমরা একেবারে সুষ্ঠুভাবে তদন্ত করব। ঈদের দিন জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। স্থানীয়দের মতে একটি মামলাতেও যদি সুষ্ঠু বিচার হয় তাহলে থামতে পারে লাশের মিছিল, নিশ্চিত হতে পারে নিরাপত্তা। কেননা চৌধুরী বনাম চৌধুরী এই দ্বন্দ্বে শুধু এই দুই পরিবার নয়, আতঙ্কে গোটা গ্রাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে সিলেটের জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় লিটনকে। ধর্ষণ মামলায় বলা হয়, রোববার বাসে রাজধানী থেকে হবিগঞ্জে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই তরুণী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে চলে যান মৌলভীবাজারের শেরপুর পর্যন্ত। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। আউশকান্দি এলাকা পার হওয়ার পর বাসের অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। ঘটনাস্থল থেকেই আটক হয় বাস চালক সাব্বির। ঘোষিত তারিখ থেকে 3 দিন এগিয়ে এনে আজ থেকে নামানো হচ্ছে রংপুর মিঠাপুকুরের হাড়িভাঙা আম। এর আগে 20 জুন বাজারজাতের তারিখ নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু চাষি ও ব্যবসায়ীদের সাথে কৃষি বিভাগের সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ের আগেই বাজার সয়লাভ হাড়িভাঙায়। প্রায় 2 সপ্তাহ ধরেই উত্তরাঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
প্রচন্ড তাপদাহে নাকাল জনজীবন, প্রাণ প্রকৃতিতে উত্তাপ, যার প্রভাব পড়েছে রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমে। কৃষি বিভাগ থেকে ঘোষণা ছিল হাড়িভাঙার আনুষ্ঠানিক বাজারজাত হবে 20 জুন থেকে, কিন্তু উত্তপ্ত আবহাওয়ায় পাকতে শুরু করেছে আম। কৃষকদের অভিযোগ, সমন্বয় না করে কৃষি বিভাগ বাজারজাতের তারিখ নির্ধারণ করায় বিড়ম্বনায় তারা। গাছেও রাখতে পারছেন না আম, বাজারে এনেও পাচ্ছেন না দাম। মাঠ পর্যায় থেকে সিদ্ধান্তটা নেওয়া হয় নাই। হাড়িভাঙা আম কিছু কিছু গাছের বয়স 30 বছর প্লাস। এই গাছের আমগুলো একটু আগে পাকে। রোদের কারণে আমরা, গরমের কারণে আমরা গাছ থাকতেছে না, তাড়াতাড়ি বাড়তেছে। বাগান সংশ্লিষ্টদের দাবি, বাজারজাতের তারিখ নিয়ে পরিস্থিতি এখন ঘোলাটে। বিভিন্ন অঞ্চলের পাইকার কিংবা অনলাইন ব্যবসায়ীরা আম কিনছেন না, ভরসা তাই স্থানীয় গ্রাহক, যার বিরূপ প্রভাব পড়েছে দামে। গাছে আম ঠিকই থাকতেছে না, হ্যাঁ, এই জন্য বাজার আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমরা আশানুপাতিক মানে দাম পাচ্ছি না, ব্যাপারই নাই। পুলিশ সার্ভিস চালু হলে তাহলে আম যাইতো, সব বিভিন্ন দেশে যাইতো। কৃষি বিভাগ বলছে এবার উৎপাদন এবং আমের সাইজ বেশ ভালো। জেলা প্রশাসনের মধ্যস্থতায় বাজারজাতের তারিখ 3 দিন এগিয়ে নেওয়া হয়েছে। কৃষক ভাইয়েরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, গাছের দিকে তারা দেখছেন যে কখন ম্যাচুরিটি আসে, পরিপক্ক অবস্থায় আসলে কিন্তু তারা আম পেরিয়ে কয়েকদিন রেখে তারপরে বাজারজাতকরণ করে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরের ন্যায় এবারও যেন একটা উৎসবমুখর পরিবেশে হাড়িভাঙা আমের উপর ভিত্তি করে যে সকল প্রান্তিক কৃষকরা আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে আছেন, যে তারা এই সময়টা তাদের যে ব্যবসার যে মৌসুম সেটা তারা সফল হবে। এবছর সারা দেশে হাড়িভাঙার বাগান থেকে 20 লাখ মন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফি বছরই যাতায়াত এবং ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মহা ঝক্কি ঝামেলা পোহাতে হয় হাড়িভাঙা সংশ্লিষ্টদের। তাদের দাবি, একটি বিশেষায়িত হিমাগার, একটি বিশেষ ট্রেন, আশেপাশের রাস্তাগুলো মেরামত এবং ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশে রপ্তানি শুরু করা গেলে হাড়িভাঙার ন্যায্য মূল্য নিশ্চিত হবে। পাশাপাশি জিআই পণ্যের যে সুবিধা সেগুলোও পাবে চাষি, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। এজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার দাবি তাদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পদাগঞ্জ, রংপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।